দুইটি যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্র পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, সাহিত্য সংস্কার কমিশন যেগুলো যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে তার বেশিরভাগই আমাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। 31 দফা কর্মসূচিতে আজকে যারা আয়োজক আছেন সমমনা জোট তারাও সমর্থন দিয়েছিলেন, সে আন্দোলনে তারা শরীর হয়েছিলেন। আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, এগুলো ডিসকাশন হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় কোথায় তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের যেগুলো বিষয়ে একমত হয়েছে সে বিষয়ে, যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে যে তাদের মতামত সেটা আদায় করার চেষ্টা করবেন। বন্ধুগণ, এই নিয়ে অনেক কথা হয়েছে, আমি এই কথাগুলো আরো বারবার বলতে চাই না, বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম, যদি আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা দেখি আপনারা সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন সংস্কারের মধ্যেই বিএনপি জন্ম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম নিশ্চয়ই মনে আছে আপনার। এই যে মিডিয়া স্বাধীনতা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময়টা, পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টের নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ে যে আপনার আর্টিকেল যেটা আমরা সংশোধনী, সেই সংশোধনী আমরা সংশোধনে পাস করেছি। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে গিয়ে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই। পেয়ার পদ্ধতি, এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন? সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা নেননি, বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের 7 ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। আজকে এই প্রায় কয়েকদিন হচ্ছে
এক বছর 4 মাস 13 মাস 14 মাস হয়েছে। এই 14 মাসে রাতারাতি আনন্দময় চিরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না সরকারের কাছে। কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। এই প্রক্রিয়া দেখতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি তার একটা ইন্টারভিউ সাক্ষাৎকার বিবিসিতে, সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। সেই কথাগুলো তিনি বলেছেন। ফাইন্যান্সিয়াল টাইমসেও তিনি সেই একই কথা বলছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন। এই দেশের যে 4 কোটির বেশি যুবক যারা এখন বেকার আছে, এমপ্লয়মেন্ট নেই, তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন। আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করেছে আমাদের নেতা, সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তার মধ্যে আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসা করবার কাজ, দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ, কিভাবে বিনিয়োগ আনা যেতে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে, অর্থনীতি কি করে আরো সচল করে তোলা যেতে পারে। সমগ্র বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আমরা জানি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ সরকারে ছিল, কাজ করেছেন, যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। জিয়াউর রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য। এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। যারা বয়স কম তারা জানে না, যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন 1975 সাল 7ই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছে। একইভাবে আজকে আবার আমি বক্তব্য দীর্ঘ করবো না, আজকে আবার আমরা সবাই এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে, সংগ্রাম করে যে অধিকার ছিনিয়ে আনতে জানে, তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থার পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে, একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে জানে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই সামনে যে পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্য দিতে সক্ষম।
আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনেছেন কথা। একটা কথা আপনাদেরকে আবার অনুরোধ করব, যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। কথা আছে, কথাটা খুব জরুরি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে দিতে। এইটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা নিতে পারছি। তখন আমাদের বয়স, আমরা তখন যুবক, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন। এই 24-এও অংশ নিয়েছেন, 24শে জুলাইয়ের অংশে আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি। একটা মাত্র করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। আবারও আমাদের সাইফুদ্দিন মনি ভাইয়ের আত্মার জানিয়ে এবং ন্যাশনাল পিপলস পার্টিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।